সকাল থেকে রাত 11টা পর্যন্ত কি কাজ করেছি, কি রান্নাবান্না করেছি, খাওয়া-দাওয়া করেছি, সবকিছুই একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 6টা বাজে, আমি রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ, আলু, বরবটি সব খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুচিয়ে নিচ্ছি। আলু বরবটি ভাজা, ডিম ভাজা এবং নরম ফুলকো রুটি বানাবো ওদের জন্য। আজ রুমার পরীক্ষা। 8টার দিকে জামাই বাবাজি সহ বাসা থেকে বের হবে, এই জন্যই এত তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি এবং রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে 1 মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু বরবটি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। এভাবে ঢেকে ঢেকে নেড়েচেড়ে অল্প তাপে আলু বরবটি ভাজা করে নেব। রুটি তৈরির জন্য 1 গ্লাস জল ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিয়ে 2 চামচ আটা দিয়ে দেব। এরপর চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখে নেড়েচেড়ে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এই দেখুন, রুটি ভাজার তাওয়া আছে, কিন্তু আমরা তো এখন রুটি খাই না, ব্যবহার না করাতে ওটা জং পড়ে আছে। তাই কড়াইতে রুটিগুলো ভেজে নিচ্ছি। ফুলকো রুটি বানাতে বেশি কিছু লাগে না, শুধু আটার ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর রুটি তাওয়ায় দিয়ে 2 বার উল্টানো দিলেই ফুলে একেবারে বলের মতো হয়ে যাবে। 3টা রুটি ভাজা হয়ে গেছে, আগে ওদেরকে দিয়ে দেই। সব মিলিয়ে 6টা রুটি হবে। তাওয়ায় বা খোলায় রুটি দিয়ে সাথে সাথে উল্টিয়ে দিতে হবে। এরপর একটু দেরি করে রুটি উল্টালে সাথে সাথে ফুলে বলের মতো হয়ে যাবে। একেবারে সহজ ফুলকো রুটি তৈরি করা। 2টা ডিম ভেজে নেব। একসাথেই দিয়ে দিলাম। খুব সুন্দর মতো ডিম 2টা ভাজা হয়ে গেছে। এখন 2 জনকে দিয়ে আসি। আমি সব সময় বলি, শেষ ভালো যার সব ভালো তার। ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ, কালো এলাচ, শুকনো মরিচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, 1 চিমটি পরিমাণ মৌরি এবং শাহজিরা সব মিলিয়ে একসাথে অল্প তাপে টেলে মচমচে করে নেব। ভাজা মশলা বাটা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্যই মশলাগুলোকে অল্প তাপে মচমচে করে ভেজে নিচ্ছি। আমার ছোট্ট নাতি অর্পণ আজ অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে। মা বাবা 2 জন চলে গেছে, ও বলতেও পারবে না, তবে অর্জন ঘুম থেকে উঠে গেছে মা বাবা যাওয়ার আগে। তো 2 ভাই বসে বসে কার্টুন দেখছে।
আমি এদিকে দুপুরে রান্নার জন্য আয়োজন করছি। ছোট্ট নাতিটা এইমাত্র ঘুম থেকে উঠল। একবারও জিজ্ঞাসা করল না মা কোথায় বাবা কোথায়। কারণ ওরা জানে এই সময় ওদের মা বাবা বাসায় থাকে না। অর্জনও এই টাইমে স্কুলেই থাকে, শুধু অর্পণ থাকে দাদুর কাছে। অর্জন আলু ভাজি ডিম ভাজি দিয়ে রুটি খেয়েছে, অর্পণ এখনো কিছুই খায় নাই। ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে ভাই, রুটি খাবে? কিছুই বলছে না। তো আমি আবার চলে আসলাম রান্নাঘরে। আলু পেঁয়াজ রসুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাত বটি সব ধুয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আদা রসুন পেঁয়াজ এইসব কেটে নেব। আদাটাও আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এখন শুধু কুচিয়ে নেব, বাটতে সুবিধা হবে। আদা কাটা হয়ে গেছে। বেশি করে পেঁয়াজ কুচিয়ে নেব। এখান থেকে অল্প একটু পেঁয়াজ বেটে মাংসতে মাখিয়ে দেব, বাকিটা দিয়ে বেরেস্তা তৈরি করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কাটাকুটি হয়ে গেছে, এখন মশলাগুলি বেটে নেব। কতটা মচমচে হয়েছে দেখুন, তবে পুড়ে যায় নাই, একেবারে মচমচে হয়ে গেছে, দারুণ ঘ্রাণও বের হয়েছে। ছোট্ট নাতি অর্পণ তালের ফুলুরি খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। এভাবে দুই ভাই শান্ত থাকলে আমি রান্নাবান্না ঠিকমতো করতে পারবো। যদি কান্নাকাটি করে তাহলে তো অনেক ঝামেলায় পড়ে যাব। আশা করি কান্নাকাটি করবে না। রুমাও বলছে মা কাঁদবে না, দেখবেন। ওই দেখুন নাচানাচি করছে। বারবার রান্নাঘরে গিয়ে দাদা দাদা ডাকছে আমাকে, তার মানে তালের পিঠা দেওয়ার জন্য। অর্জনও মাঝে মাঝে আমাকে দাদু করে ডাকে। আমি তখন বুঝতে পারলাম যে বাসায় সবসময় দাদু দাদু করে ডাকে। ওরা দুই ভাই ঠাকুরদাদার কাছেই থাকে, তাই মুখের লব্জ হয়ে গেছে। দুই ভাই আমাকে বারবার দাদা দাদু দিদা এসব ডাকছে। আমার কাছে যে কি ভালো লাগছে এদের এইসব দেখে। এদিকে রান্নাঘরে এসে কাজ করছি, মাঝে মাঝে ওদের সাথে কথা বলছি, ওদেরকে দেখে আসছি। এদিকে চিকেন বিরিয়ানি রান্নার জন্য সব ধরনের মশলা বাটা শেষ। এইমাত্র বাজার থেকে একটা দেশি চিকেন এনেছিলেন, তো আমি এখন পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। বাজার থেকে এরকম পিস করে এনেছেন, আমি এখন পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নেব। কাজের ফাঁকে ফাঁকে নাতিদেরকে দেখতে হচ্ছে। মা মা তো ওই ইয়েতে গেছে, অফিসে গেছে, অফিসে গেছে মা, চলে আসবে কিছুক্ষণ। ও বারবার শুধু আমার কোলে উঠতে চাইছে আমি কি দেখছো? কাজ করছি তা দেখার জন্য। তো আমি এখানে ওকে দাঁড় করিয়ে রেখে হাতটা ধুয়ে নিলাম, কল ছাড়লাম, ও দেখে খুব খুশি হয়েছে। এখন আবার অর্জনের কাছে দিয়ে আসছি। এই সুযোগে আমি মাংসটা মাখিয়ে রাখি। মাংসটাকে প্রেস করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। বাদাম বাটা, প্রথমে 2 ফালি লেবুর রস দেব। স্বাদ মতো লবণ, লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল,
এবার দেব বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। মিক্স ভাজা মশলাটাও বেটে ঢাকা দিয়ে রেখেছি, ওটা পরে মেশাবো। 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। সব মিলিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। হাত ধুয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখেছি। কড়াই বসিয়ে দিলাম, বেশি করে সরিষার তেল দেব, কারণ এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে ওখানেই মাংসটা রান্না করব। আরও একটু তেল দিয়েছি। প্রথমে সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লবণ দিয়ে হাফ সিদ্ধ করে রেখেছি। ভাইটি মায়া ভরা মুক্তি, লেখাপড়া শিখে তুমি অনেক বড় হবে। দুন্য ছেলে বলবে লোকে কখন যেন কবে। আমার ছোট্ট ভাইটি মায়া ভরা মুক্তি। মা বাবা কেউ তো বাসায় নাই, কিছুক্ষণ পর পর দিদার কাছে আসে, দিদা দিদা। তো তালের পিঠা বানাইছিলাম গতকাল, তালের পিঠা কয়টা খাইছি। এখন বাদাম খাচ্ছে দাদু ভাইয়ের সাথে, জল খাওয়াইছি। এখন আর কিছু খাবে না, বিস্কুট চানাচুর সব কিছুই ঘরে আছে, কতবার সাদাসাদি করলাম, আর কিচ্ছু খাবে না। আঙ্গুর খাবে, আঙ্গুর আঙ্গুর খাবে, আঙ্গুর দেবো ওদেরকে, কয়টা আঙ্গুর দিয়ে আসি। রান্নাও বসিয়ে দিছি, সব কিছু মোটামুটি রেডি করে গেলেছি, আর কোনো চিন্তা নাই। এবার আস্তে ধীরে রান্না করে নিব। ওরা আস্তে আস্তে 2টা 2:30 তো বাজবে। এখন মনে হয় 11টা 11:30 বেজে গেছে। আমার পরাণ ভাই, আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজের পরিমাণ সামান্য করে একটু লবণ দেব, তাহলে বেরেস্তাটা তাড়াতাড়ি হবে এবং খুব মচমচে হবে। এদিকে ওদের দাদু নাতি 3 জনের জন্য কিছুটা আঙ্গুর ধুয়ে বাটিতে দিয়ে দেব। অর্পণ নিজে নিজে খেতে পারবে না, ওর দাদুভাই খাইয়ে দিবে। এই কয়টা একবার দিয়ে আসি, যদি খায় তাহলে আরও কয়টা ধুয়ে দেব। বাজারের এসব ফল খেতেও ভয় লাগে, সব কিছুর মধ্যে কেমিক্যাল থাকে। ফলগুলি যেন নষ্ট না হয় তার জন্য কিছু একটা তো কেমিক্যাল ব্যবহার করেই, এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরও এই সব ফলের উপরের খোসা ফেলে খেতে হয়। মাঝে মাঝে পেঁয়াজ বেরেস্তাটা নেড়ে দিয়েছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো বেরেস্তা ভাজা হয়ে যাচ্ছে। ওনাকে 1 গ্লাস সোডা দ্রবণ দিয়েছি, ওনার খাওয়া হয়ে গেছে। ওই গ্লাসে আমার জন্য নিচ্ছি। 2 চা চামচ পরিমাণ লেবুর রস, সাথে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। কত দ্রুত বিক্রিয়া করে পুরো গ্লাস ভর্তি হয়ে যাচ্ছে। একেবারে সরাসরি দেখাচ্ছি, দেখুন। বিক্রিয়াটা ভালো করে থেমে গেলে নর্মাল জল দিয়ে তাতে 1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে আমি খেয়ে নেব। পার্থকেও দিয়েছি, ও খেয়েছে। আজও তেমন কিছুই খায় নাই, অফিসে চলে গেছে। এক গ্লাস নর্মাল জল দিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে সোডা দ্রবণ খেলে কি উপকার হয়। তো কি কি উপকার হয় সেটা আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যদি ভালোভাবে জানতে আগ্রহী হন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখুন, বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং জানলে আপনি আজ থেকেই সোডা দ্রবণটা খাওয়া শুরু করে দেবেন। দারুণভাবে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে।
বেশিরভাগ উঠিয়ে নিলাম, অল্প একটু কড়াইতে রেখে দিয়েছি। এটাতেই মাখানো মাংসটা দিয়ে দেব। তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটে ঢেলে রাখলাম। একটু ছড়িয়ে রাখছি, কিছুক্ষণ পর মচমচে হয়ে যাবে। বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে মনের মতো করে কষিয়ে কষিয়ে রান্না করব। 3টা তেজপাতা দিয়ে দিলাম। অর্জনকে বলছিলাম কি খাবে ভাই, ও বলছে চানাচুর খাবো। তো ওদের 2 ভাইকে প্লেটে করে কিছুটা চানাচুর দিই। চানাচুর তো এমনিতেই আমাদের ঘরে থাকে না, ওরা আসবে বলে সেদিন মুড়ি, চানাচুর, বিস্কিট এইসব এনেছিলেন। আমরা ভাবছিলাম কয়েকদিন থাকবে রুমা, কয়েকদিন মানে শুক্রবার শনিবার এই 2টা দিন তো থাকবে ভাবছিলাম, কিন্তু ও এসেই বলছে মা আগামীকালই চলে যাব, বৃহস্পতিবারে অফিস করতে হবে। তখন আর কি করা, আমার খুব খারাপ লাগছিল শুধু আজকের দিনটা। আজ রাত 10:30টার সময় ওরা বাসা থেকে বের হবে, রাত 11টায় ওদের বাস ছাড়বে ঢাকা থেকে। সৃষ্টিকর্তার দয়া থাকলে আগামীকাল সকাল 7টা, 7:30 বা 8টার মধ্যেই বাসায় গিয়ে পৌঁছাবে, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। সেদিন জ্যাম থাকার কারণে আমাদের বাসায় আসতে ওদের অনেক কষ্ট হয়েছে। অনেকদিন পর একটু চানাচুর মুখে দিলাম, তবে আমার কাছে ভালো লাগছে না খেতে। যদিও আগে বোম্বে চানাচুর আমার খুবই প্রিয় ছিল, আমার নয় আমাদের সবার, কিন্তু গত 6 বছর যাবৎ এইসব খাবারগুলি খাই না। রুমের দরজাটা লক করে রাখছি, কারণ ছোট্ট নাতি অর্পণ বারবার বারান্দায় গিয়ে বারান্দার কল ছেড়ে রাখে। এত চোখে চোখে রাখার পরও 2বার গিয়ে বারান্দার কল ছেড়ে নিজের গাটাও ভিজিয়ে চলে আসছে। আর ওদিকে একটা বিদ্যুতের বোর্ড নিচে আছে, ওখানে যদি হাত দেয় তার জন্য দরজাটাও লক করে রেখেছি। আজ আমি হেঁটে হেঁটে রান্না করছি। এখন দেব টক দই আর মিক্স মশলা বাটা। নেড়ে চেড়ে এগুলি একটু ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব। চুলার তাপটা কমই আছে, এই কড়াইতে সব সময় অল্প তাপেই রান্না হয়। এজন্যই সব সময় সব রান্না আমি এই কড়াইটাতেই করি। দিয়ে দেব বাদাম বাটা। এখানে 4টা কাজু বাদাম আর অল্প কয়টা চীনা বাদাম একসাথে বেটে রেখেছি। বাদাম বাটা প্রথমেই দিলে মাংসটা নিচ দিয়ে লেগে যেত, তাই মাংস কষানো হয়ে আসলে তখন বাদাম বাটা দিয়েছি। চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিলাম, চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। ঘন্টাখানেক চালগুলো ভিজিয়ে রাখলে পোলাও অথবা বিরিয়ানি খুব সুন্দর হয়, একেবারে ঝরঝরে হয়। তো ঘন্টাখানেক ভিজাতে পারবো না, এখন ভালো করে ধুয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যতক্ষণ না মাংসটা নামাবো ততক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে বিরিয়ানির চালগুলো সিদ্ধ করার জন্য জল ফুটতে বসিয়ে দেব, সেই সময়টুকু চালগুলো ভিজুক। এদিকে মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে নামিয়ে রাখবো। বিরিয়ানির চাল সিদ্ধ করার জন্য চাউলের ডাবল জল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, স্বাদমতো লবণ, একটু সরিষার তেল আর 2 চা চামচ গাওয়া ঘি দিয়ে নেড়ে দিচ্ছি। জলটা টকবক করে ফুটে উঠলেই চাউল দিয়ে দেব। চাউলটা হাফ সিদ্ধ হলে চুলাটা অফ করে দেব। তো এখান থেকে জল আর ফেলতে হবে না, আমি সব সময় বিরিয়ানি রান্না করলে এরকমই করি।
চাউলের ডাবল জল দিয়ে চাউলটাকে হাফ সিদ্ধ করি, তাই আর উপরন্ত জল থাকেও না, ফেলতেও হয় না। কারণ চাউলটা খুবই সুগন্ধি, এই চাউলের জল ফেলতে আমার কাছে ভালো লাগে না। এই কারণে আমি এরকম করি। সব কিছু রেডি হয়ে গেছে, এখন বিরিয়ানিটা সাজিয়ে চুলায় দমে বসিয়ে দেব। 2 চা চামচ ঘি দিয়ে প্রথমে হাফ সিদ্ধ করা ভাত দিয়ে দেব। অর্ধেক ভাত তলায় দিয়ে দেব, বাকিটা উপর দিয়ে দেব। হেঁটে হেঁটে আস্তে ধীরে রান্না করছি, যেন ওরা এসে গরম গরম খেতে পারে। বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। পোলাও, বিরিয়ানি এসব খাবারগুলি ঠান্ডা হয়ে গেলে তেমনটা ভালো লাগে না খেতে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সিদ্ধ করে ভাজা আলু দিয়ে দিলাম। এরপর পরে কড়াই থেকে সব মাংস টেনে দিয়ে দেব। আজ মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দারুণ ঘ্রাণও বের হয়েছে। বাকি ভাতগুলো দিয়ে দিলাম, সবগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ, 1 গ্লাস গরুর দুধ, দুধটাকে জাল করে রেখেছিলাম। এখন দেব গাওয়া ঘি 2-3 চামচ। এবার ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব। এই সময় চুলার তাপটা একেবারেই কম থাকবে, যতটুকু কমানো যায় ততটুকু কমিয়ে বিরিয়ানির পাতিলটা বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু আটা নর্মাল জল দিয়ে গুলে চারিদিকে একটু বন্ধ করে দিচ্ছি, যেন বাষ্পটা বের না হয়। এই সুযোগে আমি রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে চলে আসলাম। ততক্ষণে বিরিয়ানিটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। ঢাকা উঠিয়ে ওখান থেকে একটু বিরিয়ানি নিয়ে ছোট্ট নাতি অর্পণকে খাইয়েছিলাম। ওকে স্নান করিয়ে বিরিয়ানি খাইয়েছি, মনে হচ্ছে ঘুম আসবে। তো এখন একটু মাথার উপর হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। রুমা আর জামাই বাবাজি এখনো আসে নাই, ওরা রাস্তায় আছে। পরীক্ষা শেষ হয়েছে 1টার সময়, জ্যামে বসে আছে। তো আমি বিরিয়ানির পাতিলটাকে মোটা একটা টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছি, যেন ঠান্ডা না হয়। সেই সকাল থেকে এ পর্যন্ত অর্জন শুধু কার্টুন দেখতে আছে। বারবার ওকে বলছি স্নান করতে, ও বলছে মা আসলে তখন স্নান করবে। ছোট্ট নাতিটার ঘুম আসবে, কিন্তু এখন বারবার মাকে ডাকছে। ওকে জোর করে ধরে ঘুম পাড়িয়ে দিতে হবে, না হয় কান্নাকাটি আরম্ভ করবে। কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, 1টার সময় ওর পরীক্ষা শেষ হয়েছে। এখন দিনের 2:30 বাজে, এখনো এসে পৌঁছায় নাই। ফোন দিয়েছিলাম, বলছে মা রাস্তায় প্রচুর জ্যামে বসে আছি। বারান্দায় এসে অর্পণকে কোলে নিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছি আর ঘুম পাড়ানোর চেষ্টা করছি। মা আসবে, মা তো একটু পরে চলে আসবে। মার সাথে কথা বলছি রে, একটু পরে মা চলে আসবে। এরই মধ্যে রুমারা চলে আসছে, অর্পণকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমাদের সবার জন্য খাবার বেড়ে নেব।
সবাই বলেছে বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে। আসলে আমার কাছেও অনেক ভালো লাগছে খেতে। সবার খাওয়া দাওয়া শেষে আমি বসলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আবার বিকালের রান্নার আয়োজন করেছি। রান্না করেছি পাবদা মাছের ঝাল আর ঘন করে মসুরের ডাল, ভাত। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত ৮টার মধ্যেই। এখন রাত ১০টা বাজে। ওরা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আজ পার্থও তাড়াতাড়ি বাসায় চলে আসছে। একসাথে খাওয়া দাওয়া করে ওদেরকে এখন এগিয়ে দিতে বাস কাউন্টারে যাবে। এরকম করিও না। দেখো আগে দেখো কেমনে 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 শুধু বক্সটাই ক্লিয়ার গেছে আমার নাম আর পরে এনবিএল রেইনবো অ্যাপ থেকে ফান্ড ট্রান্সফার হবে ঘরে বসে যে কোনো জায়গায় ফান্ড ট্রান্সফার এনপিএস সহজে বিকাশ এবং নগদের ফান্ড ট্রান্সফার যে কোনো শাখা থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলন নিজ অ্যাকাউন্টে টাকা ডিজিটাল ব্যাংকিং সকল সুবিধা এখন এক অ্যাপে এনবিএল রেইনবো এক অ্যাপে সব ব্যাংকিং। সলের কি লিঙ্ক বন্ধ করেছে? নিরাপদে রাখার চেষ্টা করি বুঝার ভিতরে ঢুকেছে আর জন্য দেখছি বুঝাইতে ঢুকেছে অর্জন রিমোট করে দেখছি বুঝাই কানতে ঢুকেছে অর্জন দ্বারা এখানে করিও না কেন আজা করিও ধরি না টুকুর করে বাড়ি আচ্ছা থাক তাহলে আমি অর্জনকে সবাই জিজ্ঞাসা করছে রিমোটটা কোথায় রেখেছে। ও বলছে দাদুর মোজার ভিতরে ঢুকিয়ে সোফার কভারের ভিতরে ঢুকিয়ে রেখেছে। শুনে আমরা সবাই হাসলাম। ও ঠাকুর তুমি ভরসা। ওদেরকে এগিয়ে দিতে নিচে চলে আসলাম এবং অর্জনকে বুকে জড়িয়ে ধরেছি। ওকে বাসায় একটু কোলেও নিতে পারলাম না, তাড়াহুড়ো করে বের হয়ে আসছি। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।